সিলেটে রিসোর্টে ঘুরতে যাওয়া তরুণ তরুণীদের বিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড়। রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয়ায় অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা। এখানে যা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা জঘন্য ঘটনা ঘটেছে। পুলিশের ভূমিকা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে রংপুরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সিদ্ধান্তেও তদন্তের পর। আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। 5 আগস্টের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের বহু নেতা। সহায়তার অভিযোগ ইমিগ্রেশনের কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর্ডারে বিভিন্ন সাইড দিয়ে আওয়ামী লীগের এই দোষরা কিন্তু পালিয়ে যাচ্ছে। এখানে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এই বিষয়টি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ না করে তাদেরকে ধৃত করে। ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষি জমি পতিত দেখিয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রকল্প মাটি ফেলে তৈরি করা হচ্ছে জলাবদ্ধতা। অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার। বালু দিয়ে চারিদিকে ঘিরাও করতেছে যাতে পরবর্তীতে আমাদের জমিগুলা তাদেরকে দিতে বাধ্য হয়। আমার কত রমটর দিয়েছে, আমি দিচ্ছি না। আমাদেরকে হুমকিও দেওয়া হয়েছে যে আমরা এই জমি জমা নিব। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু। বাড়ি বাড়ি যাচ্ছেন তথ্য সংগ্রহকারীরা। সকল অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় ইটের প্রাচীর। বন্ধ অন্তত 40টি পরিবারের চলাচলের পথ। পারিবারিক সম্পত্তি দাবি অভিযুক্তের। সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিলেটের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী। বিএনপি নেতার নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয় এমন ঘটনা। পুড়িয়ে দেওয়া হয়েছে রিসোর্টটিও। অভিযোগ এনে সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক নামের একটি রিসোর্টে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অসামাজিক কার্যকলাপের কারণে আমাদের এলাকার বাইবাতি যারা গেছে, যাওয়ার পরে দেখছে যে প্রতিটা রুমে জোড়া আছে। তখন তারা রুম তালা মারছে, মারার পরে এলাকার আরো তো বিশৃঙ্খল কিছু মানুষ গেছে, যাওয়ার পরে ভাঙচুর করছে। মানুষ আইসে আপনার আমরা তো আমরাও দেখছি যে আগুন ধরেছে, এটা ভাঙ্গে অবস্থা খারাপ। শুধু তাই নয়, ওই রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন তরুণ তরুণীকে আটকও করে স্থানীয়রা। এক পর্যায়ে তাদের 8 জনকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন ওই বিএনপি নেতা। তাজুল ইসলাম তাজুল ভাইয়ে ফোন দিয়েছেন, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি আইবা মানুষ পাঠাইলাম। গার্জেনটা আওয়ার পরে 4টা বিয়ে আমি সম্পাদন করি। এর মধ্যে 3টা বিয়া 10 লাখ করিয়া আর একটা বিয়া 12 লাখ বরকনের তার সম্মতিতে। জোরপূর্বক বিয়ে পড়িয়ে দেয়া তরুণ তরুণীরা কলেজ শিক্ষার্থী। অভিযুক্ত বিএনপি নেতা স্বীকার করেছেন এভাবে বিয়ে পড়ানোর বিষয়টি। রিসোর্ট মালিকের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই ঘটনা। দেখলাম যে উত্তেজিত অবস্থা, ভাঙচুর কিছু হয়েছে, যতটুকু পারি আটকানোর চেষ্টা করছি, পরে পুলিশ প্রশাসনও আসছে। 4টা কাপল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতেছে না, বুঝছেন, যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে। পরবর্তীতে এখানে কাজী আইনিয়া তাদের অভিভাবকের মতামতের ভিত্তিতে এখানে সাবিনামা করা হয়েছে। চাঁদা লইয়া টানাটানি আর কি, এক গ্রুপে চাঁদা দাবি করতে হয় না, আরেক গ্রুপে আরো বেশি দাবি করতে হয়। একটা আছে ব্যাপার, এটা তো তা পাওয়া যায় না, তো এটা পাওয়া যায় দলীয় পরিচয় ব্যবহার করিয়া সোজা কথা। এভাবে একটি রিসোর্টে আগুন, ভাঙচুর ও বিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
কেউ যদি জোরপূর্বক কোনো কিছু করে, এখন যার উপরে জোর খাটানো হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমাদের কাছে অভিযোগ করে, সেটা অবশ্যই আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। রাজনৈতিক নেতার ইন্ধন ও স্থানীয়দের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। মৌলবাজার পুলিশ স্টেশন থেকে এটা খুব দূরে নয়, আবার দক্ষিণ সুরমা পুলিশ স্টেশন থেকেও খুবই কাছে। তারা যদি রেসপন্ড করতো র্যাপিডলি, দ্রুত, তাহলে আমার ধারণা এই ঘটনা ঘটতো না। প্রশাসন বা পুলিশ বলতে কিছু নেই এরকম একটা অবস্থা যখন তৈরি হয়, তখনই কিন্তু এইভাবে সমাজবিরোধীরা আইন হাতে তুলে নেয়। এবং এখানে যা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা জঘন্য ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে রিসোর্টটি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটি তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সকালে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, শুধু নামে নয়, মানেও বিশ্বমানের বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। এই হত্যা মামলার অভিযোগ 1 সপ্তাহ আগে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। সে কারণেই তদন্ত করতে 12 সদস্যের একটি টিম রংপুরে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকলের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তারা। পেনাল কোডের মামলার মতো যে অভিযোগে নাম আছে, চার্জশিটে নাই, এইটা একটা ফ্যাক্টরি ইস্যু, কিন্তু আমাদের এই আইনে এটা কোনো ঘটনা না। আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। সো সাবেক প্রধানমন্ত্রীর নাম এই মামলায় আসলো কি আসলো না এটা ম্যাটার করে না। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বহু নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন, যাদের অনেকের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ আছে। দালালের মাধ্যমে দেশ ছাড়তে অনেকেই ব্যবহার করেন যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট সহ আশপাশের সীমান্ত এলাকা। অভিযোগ আছে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীও এর সাথে জড়িত। ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়। গুলিতে রক্তাক্ত হয় রাজপথ। 5 আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের বহু নেতাকর্মী, যাদের অনেকের বিরুদ্ধেই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি আশেপাশের বিভিন্ন সীমান্ত দিয়েও দেশ ছাড়েন অনেকে। দালাল চক্রের সাথে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীও জড়িত বলে অভিযোগ রয়েছে। অনেক নেতাকর্মী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেনাপোল পেট্রাপোল বর্ডার ব্যবহার করে ভারতে চলে গিয়েছে। এখানে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এই বিষয়টি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ না করে তাদেরকে ধৃত করে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর্ডারের বিভিন্ন সাইড দিয়ে আওয়ামী লীগের এই দোষরা কিন্তু পালিয়ে যাচ্ছে। এরা অবৈধভাবে বর্ডার ক্রস করেছে বেশি, যার কারণে প্রশাসনের উচিত যে এই বিষয়ে নজরদারি বাড়ায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইমিগ্রেশনের কর্মকর্তারা। পালানোর সময় এখন পর্যন্ত 9 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো মামলার আসামি ভারত চলে যাবে এই ধরনের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিও গ্রহণ করেছি। এদিক দিয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ক্ষেত্রে বেনাপোলের পুটখালী, রঘুনাথপুর ও ঘিবা এলাকা বেশি ব্যবহার হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ভারতে পালানোর সময় ক্ষমতাচ্যুত দলের এক নেতা ও বাদশা মল্লিক নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করে বিজেপি। এই ব্যাপারে আমরা দুই পক্ষই এটাতে এগিয়ে হয়েছি, কোনোভাবেই যেন এই পাশ থেকে কোনো মানুষ এই পাশে না যায়, ওই পাশ থেকে যেন মানুষ ওই পাশে না যায়, সতর্ক থাকবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাভারে ছাত্র জনতা হত্যা, চাঁদাবাজি সহ 9 মামলার আসামি আরিফ ওরফে টুন্ডা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। জানায়, আওয়ামী সরকারের আমলে পৌর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আরিফ। 5 আগস্ট ক্ষমতার পালা বদলের পর গা ঢাকা দেয় সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিগত আগস্টে ছাত্র জনতা হত্যা সহ চাঁদাবাজি এইরকম বিভিন্ন মামলা সহ 9টি মামলার আসামি সে। আজকে
গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা জেলা উত্তর ডিবির একটি টিম তাকে সাভার পৌর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভোটাধিকার রক্ষা, কারচুপি সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকারের সংগ্রামে যুক্ত হতে হবে। সাভারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে তিনি কথা বলেন। নির্ভুল তালিকা এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যেন ভোগান্তিতে পড়তে না হয় সেই বিষয়ে কর্মকর্তা মাঠ কর্মীদের সতর্ক করেন সিইসি। 3 বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে এবং গত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য হালনাগাদ করা হবে। ছবি তোলা ও বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম 5 ফেব্রুয়ারি থেকে চলবে 11 এপ্রিল পর্যন্ত। সাভারে এই কার্যক্রমের উদ্বোধনীতে সিইসি বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ দূর করতে চায় নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে, এমন সুযোগ আর আসবে না। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না? অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে। এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। যারা এই বছরে 18 বছর বয়ঃপ্রাপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে আমাদের হয়তো একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাদেরকে সংযুক্ত করার জন্য। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে সংযুক্ত করে ইলেকশনের আগ পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি। হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন করাতে আসা তরুণরা বলেন, নিজের অধিকার আদায়ের কথা। আশা করছি যে জাতীয় পরিচয়পত্রটি পাবো সেটা নিখুঁত হবে এবং সব তথ্য সঠিক হবে। যে আমার যে পছন্দের ক্যান্ডিডেট আমি তাকেই ভোট দিব। আর আমি কেন্দ্রে যেমন আগে একটা হ্যাসেল পোহাইতে হতো অনেকের, তো সেই হ্যাসেলটা যেন না পোহাইতে হয়। পরবর্তী নির্বাচনে আমরা সঠিকভাবে নির্দ্বিধায় ভোট প্রদান করার মাধ্যমে আমাদের যে দেশের সঠিক জনপ্রতিনিধি তাকে আমরা বাছাই করতে পারবো। ভুয়া ভোটার, মৃত এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকরা যেন ভোটার হতে না পারে সেজন্য সতর্ক হওয়ার নির্দেশও দেয় ইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে গেছে। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের নাম তালিকায় যুক্ত হচ্ছে। এছাড়া আগেরবার হালনাগাদের সময়ে যারা বাদ পড়েছেন তাদের তথ্য এবার ভোটার লিস্টে উঠছে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরপর ছবি তোলার কাজ শুরু হবে। 1/1/2008 যাদের জন্ম তারিখ তারা বা তার পূর্বে যাদের জন্ম তারিখ যারা ভোটার তালিকায় এখনও নাম লেখায়নি তাদের তথ্য সংগ্রহ করা হবে। সেই সঙ্গে তারা আমাদের যারা মৃত্যুবরণ করেছে সে বাড়ি বাড়ি গিয়ে তারা মৃত্যু তালিকা সংগ্রহ করবে। সেই অনুযায়ী আমাদের ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হবে এবং এই সময়ে কিছু ব্যক্তি স্থানান্তরেরও আবেদন করতে পারবে। ময়মনসিংহের মুক্তাগাছায় স্থাপিত হচ্ছে 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এটা নিয়ে অভিযোগ যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কৃষি জমিকে পতিত দেখিয়ে নেওয়া হয়েছিল। প্রকল্পের শুরুতে দলীয় প্রভাব খাটিয়ে নেওয়া হয় কিছু জমি। ক্ষমতার পালা বদলে এখন কৃষকদের কাছ থেকে জমি হাতিয়ে নিতে পানি প্রবাহ বন্ধ করে তৈরি করা হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। অভিযোগ আছে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত নালিশ জানিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। মুক্তাগাছার নিমুরিয়ায় ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের পাশে দাঁড়িয়ে দেখলে মনে হবে সামনে শুধুই পতিত জমি। এবার আরও ভিতরে ঢোকা যাক। দেখা মিলল কৃষি জমির সাথে মাছের খামারের।
এখানেই প্রায় 70 একর জায়গায় নেওয়া হবে 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য। আর তাই কৃষকদের উচ্ছেদে নেওয়া হয়েছে অভিনব কায়দা। অভিযোগ, চারদিকের জমি আগে বেশি দামে কিনে মাটি ফেলা হচ্ছে, রাস্তার নামে বাঁধ তৈরি করে আটকে দেয়া হচ্ছে ক্ষেত খামারের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলশ্রুতিতে পৌষ মাসেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। আসছে বর্ষায় নাকানি চুবানি খেতে হবে কৃষককে। প্রজেক্টটা অনাবাদি জমিগুলো নেওয়ার পরে এখন উপরের দিকে উঠতেছে আস্তে আস্তে। যেমন আমার জমিটা পড়ে গেছে জমির একদম ভিতরে, বালু দিয়ে চারিদিক দিয়ে ঘিরাও করতেছে, যাতে পরবর্তীতে আমাদের জমিগুলা তাদেরকে দিতে বাধ্য হয়। এরা বলছে যে আমরা যদি আগে এই পানির রাস্তা করে ফেলাই তাহলে তো মানুষের জায়গা দিবে না। এরা জায়গা নিয়েও পানির রাস্তা করবে করে আমাদের বলছে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়েছে যে আমরা এই জমি জমা নিব, আমাদেরকে দিতেই হবে যে কোনো প্রকারে। নিচু ও কৃষি জমিকে প্রতীক দেখিয়ে কিভাবে সোলার প্যানেল নির্মাণের কাজে অনুমতি দেয়া হয়েছে জানতে স্থানীয় কৃষি অফিসে গেলে তথ্য দিতে অস্বীকৃতি জানান কৃষি কর্মকর্তা। তথ্য অধিকার আইনে আবেদন করেছে যমুনা টিভি। আমি আসার আগেই তারা অনুমতি নিয়েছিল, এই বিষয়ে আমার জানা নাই। দুই পক্ষে কথা বলেছি এবং সেই অনুযায়ী আমরা আবার বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আলোচনার মাধ্যমে। গত বছর জুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে জুলস পাওয়ার লিমিটেডের মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড নামে এই সৌরবিদ্যুৎ প্ল্যান্টটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক এমপি নজরুল ইসলাম। যখন সোলারটা শুরু করলো তখন তা আমলিকের সব লোকের যাওয়া দিল। কৃষিবিদ নজরুল ইসলাম আমলিকের এমপি আমাদের এই এলাকার, উনি এসে বললেন যে এই এলাকায় যে কাজ করব কেউ কিছু বলতে পারবে না। এই যে এই কথাটা বললে গেল আমাদের লোকজনগুলো, এই যে হাজার হাজার লোকজন, এরা যে পানির জলবদ্ধতা থাকবো তাহলে এর কি উপায়টা হবো? আমার কত রম ডর দিয়েছে, আমি দিছি না, আমি দিতাম না করছি, আমি দিতাম আমার জমিন প্রতি থাকতাম। আশপাশের 8টি এলাকার কৃষক ও কৃষি কাজের এবং কৃষি ক্ষেতের ক্ষতি করে তৈরি হচ্ছে এই প্রজেক্ট। কেন হচ্ছে, কারা করছেন, কিভাবে অনুমতি পেলেন, এই সবই এখনো ধোঁয়াশার বিষয়। তবে ভুক্তভোগী কৃষকরা বলছেন বারবার প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েও নিরাশ হতে হয়েছে তাদের। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন সময়ে অভিযোগ জানায় এলাকাবাসী। কৃষি অফিস থেকে আপনার 2021 বা 22 সালের দিকে মনে একটা সম্মত প্রত্যয়ন দিয়েছে যে এই জায়গাগুলো চাষাবাদ হয় না, করা যেতে পারে। এটা বিষয়ে আমি অবগত না, বাট ওই দিন গিয়ে আমি দেখতে পেলাম কৃষকদের যে গ্রিভেন্স বা তাদের যে সেটা অবশ্যই আমরা অ্যাড্রেস করব। সরকারের এলজিইডির ওয়েবসাইটে দেখা যায় 2023 সালের ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় খাল, পুকুর, বিলের তালিকায় এই স্থানে পানি নিষ্কাশনের জন্য 2 কিলোমিটার খাল উল্লেখ করা। তবে মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড জানিয়েছে কৃষি অফিসের অনুমতি নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পানি প্রবাহের কোনো সমস্যা হবে না। প্রায় 30 বছর যাবত এখানে কোনো আবাদ হয় না জলাবদ্ধতার কারণে। এখানে কোনো প্রবাহমান পানি নাই, যে পানিটা বৃষ্টির আসে এই জলাধারটা স্বাভাবিকভাবে এটা ডাউন স্ট্রিমে চলে যায়। আমরা পেরিফেরিটা করতেছি, এই জন্য এই পানি কোনো বাধাগ্রস্ত হবে না। আমরা ওই প্রকল্পের মালামাল নেওয়ার জন্য এটা নির্মাণ কাজ যে প্যানেলগুলো স্থাপনের জন্য একটা রাস্তা করতেছি। এখানে একটা স্বার্থন্বেষী মহল ব্যক্তি স্বার্থের জন্য প্রকল্প বন্ধ হওয়ার জন্য বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের সঙ্গে $24.3 মিলিয়ন চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেখছিলাম রিপোর্টটি এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা এই মুহূর্তে যাব আমাদের রিপোর্টার হোসাইন শাহিদের কাছে, সরাসরি ময়মনসিংহে। সেখানে তার সঙ্গে আছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। ধন্যবাদ তিতুমির। এই মুহূর্তে ময়মনসিংহ জেলা প্রশাসক আমার সাথে রয়েছেন। যে প্রতিবেদনটি এখন দেখানো হলো সে বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত আমরা জানবো। আমরা প্রশ্ন করব জেলা প্রশাসককে, আসলে এই যে প্রতিবেদনটি আপনিও দেখেছেন, যে কৃষকদের যে অভিযোগ তাদের কৃষি জমি এবং ফিশারির যে পুকুর রয়েছে বা এই আবাদি জমি যেগুলো রয়েছে এগুলো এখানে নিয়ে যাওয়ার যে পায়তারাটি হচ্ছে, তারা যে অভিযোগ করছেন এই বিষয়ে বিভিন্ন অভিযোগ তারা দিয়েছিলেন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বিভাগে। আপনি এই বিষয়ে আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা মুক্তাগাছা সোলারটেক পাওয়ার এনার্জি যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে অবগত হয়েছি। আমি অবগত হওয়ার পরপরই বিষয়টা নিয়ে আমি স্থানীয় যারা উপজেলা নির্বাহী অফিসার সহ আরো উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা সবার সাথে কথা বলেছি। আমি যতটুকু জানতে পেরেছি
সেখানে ব্যক্তি মালিকানাধীন জমি মূলত এগুলো প্রকল্প স্থাপনের জন্য নেওয়া হয়েছে। সেখানে কোনো ধরনের সরকারি জমি নেই, তবে জমিগুলোর শ্রেণী হচ্ছে নামাজ শ্রেণী। তো আমরা সেখানে নামাজ শ্রেণী যদিও আপনার ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তবে সেখানে যেহেতু কৃষি জমি সেক্ষেত্রে আপনার সেখানে কোনো ধরনের প্রকল্প স্থাপনের ক্ষেত্রে একটু দেখে শুনে করাই ভালো। সেক্ষেত্রে পতিত জমি হলেই ভালো, যেহেতু কৃষি জমিতে আমাদের দেশে স্বল্পতা রয়েছে। আমি বিষয়টিকে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে আমি আমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি বিষয়টি যাচাই বাছাই করে দেখার জন্য সেখানে কোনো ধরনের প্রকল্প সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা। যদি সেখানে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে আমরা সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা যখন রিপোর্টটি প্রতিবেদনটি যখন করতে যাই তখন আমরা যেটি দেখেছি যে এলাকাটিতে এটি রয়েছে যদিও নামা, কিন্তু একসময় এটি জলাশয় ছিল। পরবর্তীতে 85 সালে সেটি নামা হিসেবে শ্রেণীবদ্ধ হয়, কিন্তু উপরের দিক থেকে অর্থাৎ পশ্চিম এবং উত্তরের দিক থেকে যে বৃষ্টির পানি এই ক্ষেত খামার দিয়ে যেটি নেমে যায়, এইটি হচ্ছে অন্যতম একটি রাস্তা যেখানে এলজিইডির একটি খালও 2 কিলোমিটার খালের প্রকল্প এখানে ছিল। তো এখানে যে পানি প্রবাহ, স্বাভাবিক পানি প্রবাহ যে আটকে দেয়া হচ্ছে মাটি ফেলে, এই বিষয়ে কি কোনো পদক্ষেপ আপনাদের নেবেন? অবশ্যই আমার মনে হয় প্রকল্পটি সম্পর্কে আমরা যদি একটু অধিকতর যাচাই বাছাই করি, এই ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের একটা ছাড়পত্র গ্রহণের বিধান রয়েছে। আর পরিবেশ অধিদপ্তর অবশ্যই যদি তাদের ছাড়পত্র দিয়ে থাকে, সেখানে যদি কোনো ধরনের জলাশয় বা কোনো ধরনের জলাধার বা খাল বিল সেখানে যদি থাকে, তারা এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং বিবেচনায় নিয়ে কিন্তু ওনারা সেক্ষেত্রে অনাপত্তি দিয়ে থাকেন। আমি একটু দেখব সেখানে আপনার পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনাপত্তি আছে কিনা, প্লাস আমাদের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের যারা যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি আছে কিনা আমরা বিষয়গুলো একটু যাচাই বাছাই করে দেখব। শুনছিলেন ইতিমধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন এবং যিনি মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে তিনি কথা বলেছেন, তাকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই প্রতিবেদনগুলো পেলে তাই তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন। আসলে সেখানে কি হয়েছে, কৃষকদের কি সমস্যা এখন আছে এবং এই সমস্যা উত্তরণ কিভাবে হতে পারে, এই বিষয়গুলো জেলা প্রশাসক নিজে সেটি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ হোসেন শহীদ। কথা বলছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসকের সঙ্গে। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে 12 শ্রমিক আহত হয়েছেন। সকালে HDF অ্যাপারেলস লিমিটেড কারখানা স্যাম্পল রুমে এই বিস্ফোরণটি ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিনের মতো কাজে যোগ দেয় শ্রমিকরা। এই সময় একটি মিনি বয়লারের সুইচ অন করলেও সেটি পানি নিচ্ছে কিনা তা খেয়াল করেনি কর্মীরা। প্রাথমিক ধারণা বয়লার হিট হতে হতে স্ট্রিম আউটলাইন ছিঁড়ে যায় অথবা মোটর পানি টানতে না পারায় এই বিস্ফোরণ হয়। আহতদের সাথে সাথেই হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের জখম গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। শরীয়তপুর পৌরসভায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সদর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 5 আগস্টের পর স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাব নির্মাণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। নিয়মিত সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা। গতরাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এই সময় ভেতরে থাকা ল্যাপটপ, টিভি, আসবাবপত্র ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় ভোরে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ এবং খাবার বিতরণ করেছে বাসন মেট্রো থানা শ্রমিক দল। দুপুরে ঈদগাহ মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এবং ফয়সাল আহমেদ সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। সেই কালুরঘাট থেকে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতার যুদ্ধ নিজ হাতে অস্ত্র নিয়ে করেছেন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় ইটের প্রাচীর নির্মাণে বন্ধ হয়ে গেছে অন্তত 40টি পরিবারের চলাচলের পথ। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে অভিযোগ পুরোপুরি সঠিক নয় বলে দাবি প্রাচীর নির্মাণকারীর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকা। পাকা সড়কের মাঝে নির্মাণ করা হয়েছে ইটের প্রাচীর।
সরকারি সড়কের জায়গা আগেই দখলে ছিল অভিযুক্ত দেলোয়ার হোসেন ও তার পরিবারের। নতুন করে সার্ভে হবার পর পারিবারিক সম্পদের রেকর্ড পাওয়ায় সড়কের মাঝেই তুলেছেন ইটের প্রাচীর। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন অন্তত 40টি পরিবার। বিশেষ প্রয়োজনে ব্যবস্থা নেই জরুরি সেবায় গাড়ি প্রবেশেরও। স্কুলে যেতে না পেরে ভোগান্তিতে কোমলমতি শিশুরা। দুই পাশে বন্ধ করে রাখছে ওরা, এক পাশে বাড়ি এক পাশে পাঁচি। আগুনও যদি লাগে, যদি ফায়ার সার্ভিসের খবর দিয়ে যাবে কোন পাশে, রাস্তায় তো নাই। আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা ঠিক মতো স্কুল মাদ্রাসায় যাইতে পারি না। অভিযুক্ত দেলোয়ারের দাবি পারিবারিক সম্পত্তি হওয়ায় প্রাচীর দিয়েছেন সড়কে। এই রেকর্ডের রাস্তা চাচ্ছে যেত, এই জন্য আমরা বাড়িঘর সব সরাই দিয়েছি। এখন ওইটা এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি আর কি, আমাদের নিজস্ব জমি, জুতের জমি, ওটা ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযুক্ত যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছে সেটি অত্যন্ত অন্যায় হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা, যেটা তাদের অধিকার, সেটা বন্ধ করার কোনো আইনগত সুযোগ নেই। তো আমরা আরও পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি দৌলতপুরবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নানান সমস্যায় জর্জরিত মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক সংকটের পাশাপাশি সীমিত জনবল এবং যন্ত্রপাতিতে বেহাল এই সেবা প্রতিষ্ঠান। ফলে অতিরিক্ত সময়ে ডিউটি করেও চিকিৎসার মান নিশ্চিত করতে পারছেন না স্টাফরা। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুজিবনগরবাসী। জুনিয়র কনসালটেন্ট সুরাইয়া শারমিন কর্মরত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নেই বসার নির্দিষ্ট কক্ষ, তাই আল্ট্রাসোনোগ্রাফির রুমেই দেখছেন রোগী, দিচ্ছেন চিকিৎসা সেবা। প্রতিদিন আউটডোর এবং ইনডোরে প্রচুর রোগী দেখতে হয় এবং সেই তুলনায় আমরা জনগণ সব স্বল্পতা কিন্তু অনেক। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক, নার্স, কর্মচারী মিলিয়ে পদ আছে 104টি। এর মধ্যে সার্জারি, অ্যানেস্থেশিয়া সহ গুরুত্বপূর্ণ 25টি পদই খালি। জুনিয়র কনসালটেন্ট 6 জনের বিপরীতে কর্মরত মাত্র 1 জন। ব্যাহত চিকিৎসা সেবা। এখানে অনেক ডাক্তার নাই, অনেক অপারেশন থিয়েটার আছে, কিন্তু সেই সুব্যবস্থা নাই। আমাদের অপারেশন থিয়েটার শুরু থেকে বন্ধ আছে। আমরা ভেবেছিলাম যে 50 যখন 30 শয্যা ছিল তখনও বন্ধ ছিল, এবং 50 শয্যা হওয়ার পরেও এই সমস্যাটা সমাধান হয়নি। নষ্ট আল্ট্রাসোনোগ্রাফির মেশিন, বন্ধ রয়েছে এক্স-রে, অপারেশন ও সিজারিয়ানের মতো গুরুত্বপূর্ণ সেবাও। ধুকে ধুকে চলছে হাসপাতাল, বাড়ছে রোগী ও স্বজনদের ভোগান্তি। ওই জায়গাটা দেখেন, ওই যে গাড়ি চালাবে বন্ধই থাকা যায় না, ভাত, ময়লা, মাটি সব কিছু পেরেছে ওই জায়গাটায়। আজকে শুধু ডাক্তার দেখেছে, ওষুধ সব কিছু বাইরে থেকে কিনতেছে। এখানে চিকিৎসা পায় না, সে কারণে মেহেরপুরে যেতে হয় বা অনেক দূরে চলে যেতে হয়। বাস্তবতা মানছেন চিকিৎসকরাও। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত জনবল নিয়োগের তাগিদ দিচ্ছেন তারাও। প্রথম থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারীদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এবং নর্মাল ডিউটির চেয়ে অনেক বেশি ডিউটি করতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা 18 ঘন্টা বা এর চেয়ে অনেক বেশি ডিউটিও আমাদের করা লাগছে। জনবল কিন্তু এখনো 31 শয্যারই আছে, এখনো 50 শয্যার অনুমোদন। এটা একটা সময় লাগে, এটা দীর্ঘ প্রক্রিয়া, কিছুটা এটা প্রক্রিয়াধীন। 2023 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত হয় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বহির্বিভাগ ও ইনডোর মিলিয়ে গড়ে সেবা নেন কয়েক শতাধিক মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।